মানুষের মতো দেখতে হলেও সবাই কি মানুষ হয়? যেমন কলাবনি গায়ে অবিকল মানুষের চেহারায় ঘুরে বেড়ায় পিশাচ, এরা মানুষের মতো হলেও জন্ম নেয় নরকের আগুন থেকে। কারোর হাতেই এদের মরণ নেই, একমাত্র যদি না এরা নিজেরা নিজেদের প্রাণ নেয়। বিভা ক্যাফের আজকের নিবেদন আবির রায়ের লেখা ভয়াল ভয়ঙ্কর গল্প উত্তরাধিকার। আজকের গল্প পাঠে তমাল, গল্পের সূত্রধার আমি অনন্যা। আকাশের চরিত্রে দেবদত্ত, কমলাদির চরিত্রে তন্দ্রা, সম্পাদনায় সায়ন, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। শুনবেন আবির রায়ের লেখা গল্প উত্তরাধিকার। একটা অস্ফুট কান্নার শব্দে ঘুম ভাঙল। চোখ খুলে দেখি জানলার বাইরে চাঁদ হেলে পড়ে ঘরের মেঝে ভাসিয়ে দিচ্ছে জ্যোৎস্নার আলোয়। ঘড়িতে তখন রাত 3:05। এই কান্নার শব্দ রাত বিরেতে আমি বহুবার শুনেছি। ওপরের ঘরে মা ছোট ভাইকে নিয়ে শোয়ে, নিচে আমি আর বাবা। ভাই প্রায়ই রাতে কেঁদে ওঠে, মা তখন তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে আবার নিজে শোয়। বিছানায় পাশ ফিরতেই ধাঁধা লাগলো, বাবা কই? অন্ধকার ঘরে আমি একা। গাটা শিরশিরিয়ে উঠল, নিমেষে ঘুম চলে গেল চোখ থেকে। ভয়ে ভয়ে উঠে বসলাম, কান খাড়া করলাম। হ্যাঁ, এটা তো ভাইয়েরই কান্নার আওয়াজ, কিন্তু কানের সাথে সাথে এবার নাকও সজাগ হলো। খুব চেনা একটা গন্ধ, কিছু একটা পুড়ছে। পায়ে পায়ে খাট থেকে নেমে এলাম। হিম হয়ে থাকা মেঝে কাঁটার মতো পায়ে বিঁধল। বিছানায় পড়ে থাকা কম্বলটা গায়ে জড়িয়ে ধীরে ধীরে ঘর থেকে বের হলাম। ভাই একভাবে কেঁদেই যাচ্ছে। কি ব্যাপার? অন্যদিন তো মায়ের গলা পাওয়া যায়, হয় তাকে গান গেয়ে ভোলায় বা কথা বলে পিঠ থাপড়ে দেয়। আজ শুধু ভাইয়েরই গলা ফাটানো চিৎকার। বাবাই বা কোথায়? সিঁড়ির বাঁক ঘুরতেই উল্টো দিকের দেওয়ালটায় চোখ গেল। উজ্জ্বল হলদে আলোয় ল্যান্ডিংয়ের ওপরের দিকটা জ্বলজ্বল করছে। এত আলো এলো কোথা থেকে? পোড়া গন্ধটাও প্রচণ্ডভাবে নাকে আসতে লাগলো। ব্যাপারটা আন্দাজ করতে কয়েক সেকেন্ড সময় লাগলো। তারপর হুড়মুড় করে উপরে গিয়ে উঠলাম। ঘরের ভেতর উঁকি মারতেই মাথা থেকে পা অবধি আতঙ্কে কাঠ হয়ে গেল। মেঝের এক কোনায় কুঁকড়ে পড়ে থাকা মায়ের শরীরটা দাউ দাউ করে জ্বলছে। পোড়া কাপড়, মাংসের টুকরো লেপ্টে রয়েছে সাদা মেঝের ওপর। খাটের ওপর উপুর হয়ে অসহায় চিৎকার করে কেঁদে যাচ্ছে আমার 1.5 বছরের ভাই। কয়েক সেকেন্ড যেন হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে গেল। মায়ের জন্য কান্না উঠলে আসার আগেই হঠাৎ হাতে পায়ে কেমন যেন জোর পেয়ে গেলাম। এক দৌড়ে ঘরে ঢুকে ভাইকে কোলে তুলে নিলাম। এবার চোখ গেল উত্তরের জানলাটার দিকে। সেটা হাট করে খোলা, আর আর হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরে। আগুনের তাপে ঘরটা গনগনে গরম, কিন্তু জানলা তো খোলা থাকার কথা নয়। উঁকি মারতেই দ্বিতীয়বার আমার বুকে যেন বজ্রের আঘাত লাগলো।
জানলার খাটের মাঝখানে মেঝে পড়ে রয়েছে বাবা, চোখ বিস্ফারিত, শরীর অসাড়, থুতনি বেঁকে গিয়ে দুই চোয়াল ফাঁক হয়ে রয়েছে। এতক্ষণ ধরে যেই আর্তনাদটা গলার কাছে এসে আটকে ছিল, এইবার সেটা বিস্ফোরণের মতো বেরিয়ে এলো। মনের আঘাতটা এতটাই মারাত্মক ছিল যে আমি যখন ভাইকে কোলে আঁকড়ে ধরে সিঁড়ি দিয়ে দৌড়ে নামছি, তখন চোখে জল পর্যন্ত আসেনি। এক লাফ দিয়ে বাড়ির বাইরের লনে এসে পড়লাম। মুখে এসে লাগলো ঠান্ডা হিমেল বাতাস। এক ঝটকায় উঠে বসলাম। সোনালি রোদ মুখে এসে পড়েছে। হেমন্তের ঠান্ডা হাওয়া আর গাড়ির দুলুনিতে সিটেই মাথাটা এলিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেই এক দুঃস্বপ্ন, আজ 20 বছর ধরে। তখন আমার বয়স 6। একদিন রাতে হঠাৎ দোতলার ঘরে মা আগুনে পুড়ে মারা যান। কিভাবে জানা নেই। আত্মহত্যা না খুন, কোনো উত্তর নেই। বাবাকে আড়ষ্ট সংজ্ঞাহীন অবস্থায় ওই একই ঘরে পাওয়া যায়। দীর্ঘদিন কোমায় ছিলেন। এখন জীবিত থাকলেও টেট্রাপ্লেজিয়ায় আক্রান্ত, অর্থাৎ শরীরের বেশিরভাগটাই অকেজো, প্যারালাইজড। খাওয়া দাওয়া করেন, তবে কথা বলার ক্ষমতা নেই। সম্ভবত চিনতেও পারেন না কাউকে। পিসির কাছেই বলতে গেলে আমরা 2 ভাই মানুষ। এই কলাবনি গাঁ কতদূর হবে গো? ধামা মাথায় একদল মহিলা আসছিল মেঠো রাস্তার উপর দিয়ে। ড্রাইভার রাস্তার পাশে ব্রেক কষে তাদের একজনকে শুধল। এরপর গিয়ে তিলগড়া, তারপরে পাতলা বনি, তারপর কলাবনি। তাদের ধন্যবাদ দিয়ে আমরা এগিয়ে গেলাম। দূরে পাহাড়ের আবছা রেখা দেখা যাচ্ছে। দুদিকে সবুজ ঢেউ খেলানো জমি, মাঝে মাঝে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিমুল গাছ। তার মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা চলে গেছে। ধুলো উড়িয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে রাস্তার বুক চিরে। পিসে মশাই গত হওয়ার পর আমি ওনার বইয়ের ব্যবসাটা চালাই, আর ভাই এখনো পড়ছে। বাবার একটা পলিসি ম্যাচিওর করছে আগামী মাসে। তারই কাগজপত্র খুঁজতে গিয়ে গত সপ্তাহে হঠাৎ একটা চিঠি আমার হাতে পড়ে। সাদা কাগজে দিদাকে উদ্দেশ্য করে মায়ের লেখা চিঠি। শ্রীচরণে সুমা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। একরকম বাধ্য হই তোমায় আজ লিখছি। বাবা মারা যাওয়ার পর তোমার নিশ্চয়ই একাকিত্ব বোধ হচ্ছে। দাদাও স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত। আমি আগামী মাসে শিমুলতলা আসছি, তারপর তোমায় আমার এখানে নিয়ে আসব। তুমি কমাস এখানেই থেকো। হয়তো তুমি ভাবছো হঠাৎ এরকম বলার কারণ কি। ইদানিং তাপসীর আচরণ কেমন অদ্ভুত ঠেকছে। আমার সাথে দুর্ব্যবহার বা আমার উপর কোনো অত্যাচার সে করছে না ঠিকই, কিন্তু রাতে কাজের থেকে ফিরে আনমনা হয়ে থাকা, ঘুমের ঘুরে কথা বলা, ঘন্টার পর ঘন্টা বাথরুমে কাটানো, সাধারণ রোজকার ঘটনা ভুলে যাওয়া, এসব কোনোদিন তার হয়নি। সে চিরকাল কর্তব্যপরায়ণ আর চৌকস। গত সপ্তাহে ঘুমের ঘোরে 2 বার সে চেঁচিয়ে উঠেছে। স্বপ্ন দেখছে কিনা জিজ্ঞেস করায় ঘোরের মধ্যে বলল, একবার কলাবনি যেতে হবে। একবার কলাবনি যেতে হবে, কলাবনি যেতে হবে, হ্যাঁ যেতেই হবে। তারপর তাকে ঝাঁকুনি দিতেই বিরক্ত হয়ে স্বাভাবিকভাবেই বলল, ওসব কিছু না, তুমি শুয়ে পড়ো। আসলে পুরুলিয়ার কলাবনিতে তাপস প্রায় 1 বছর কর্মরত ছিল। সেখান থেকে ফিরেই সে পীড়াপিড়ি করে দ্বিতীয় সন্তানের জন্য। তার গরজেই ছোট খোকাকে আমরা দত্তক নিই। যেই ছোট ছেলের প্রতি তার এত টান, আজকাল যেন ওই দুধের শিশুকে সে সহ্য করতে পারছে না।
কোলে দিতে গেলে নিতে চায় না। সেদিন দেখি কাপড় কাচার গামলাটায় জল ভরে ছোট খোকাকে তার মধ্যে ডুবাতে যাচ্ছে। ঠিক সময় আমি না পৌঁছলে কি হতো ভাবলেই ভয় আমার বুকটা কেঁপে ওঠে। এই অবস্থায় কি করা উচিত আমি জানি না। তাকে বলেওছি ডাক্তার দেখাতে, কিন্তু আমি কি পাগল বলে সে মাথা গরম করে আমার সাথে কথা বন্ধ করে দিয়েছিল 2 দিন। মিতালি আমার ননদ মাঝে মাঝে আসে, ভাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার নিজেরই স্বামী অসুস্থ, তাকেই বা কত জোর করা যায় বলো। তুমি এসে আমার কাছে থাকলে আমি একটু ভরসা পাই। অন্তত নাতি দুটোর কথা ভেবে অমত করো না। প্রণাম নিও। ইতি রানী। চিঠিটা আমার হাতের তালুতে খোলা, তার উপর বাইরের রোদ ছায়ার খেলা চলছে। সম্ভবত মারা যাওয়ার দিন কয়েক আগেই মা লিখেছিল এটা, ডাকে আর দেওয়া হয়ে ওঠেনি। আকাশ যে আমার মায়ের পেটের ভাই নয় তা জেনে যতটা ধাক্কা লেগেছিল, তার থেকেও বেশি ঝটকা খেয়েছিলাম মায়ের মৃত্যুর আগে বাবার এই অদ্ভুত ব্যবহারের কথা জেনে। মনের ভিতরে প্রশ্নের ঝাঁক উথাল পাথাল করে উঠেছিল। তাহলে কি মা অবসাদে নিজের গায়ে আগুন দিয়েছিল, আর তা দেখে বাবা শক পেয়ে কোমায় চলে গিয়েছিল? কিন্তু যে মহিলা নিজের 2 সন্তানের নিরাপত্তা নিয়ে এতটা ব্যাকুল ছিল, সে হঠাৎ এই কাজটা করবেই বা কেন? তাও আবার 1.5 বছরের এক শিশুর সামনে। বারবার কলাবনির উল্লেখ আসছে কেন? কি আছে সেখানে? সেখানে কি কোনো ঘটনা ঘটেছিল যা বাবার মধ্যে এই সর্বনেশে পরিবর্তন এনে দিয়েছিল? মনস্থির করে ফেলি কলাবনি যাবই। এত বছর পর সেখানে গিয়ে লাভ হবে কিনা জানি না, কিন্তু আমাদের কার্যত অনাথ হওয়ার কারণ জানার চেষ্টা আমায় করতেই হবে। একটা ছোট জঙ্গল পার করতেই রাস্তার বাম দিকে দূরে মাঠের মধ্যে 8 চালা কাঁচা বাড়িঘর দেখা দিতে লাগলো। এই তো পৌঁছে গেছি। রোদ পশ্চিমে হেলে গেছে, বিকেল হতেও দেরি নেই। এখানে বোধহয় ঠান্ডা পড়ে গেছে। ওটা কি? একটা স্কুল না? একটা উঁচু জমির ওপর ছোট্ট একতলা একটা বাড়ি, তার গায়ে সর্বশিক্ষা অভিযানের ছবি আঁকা। স্কুলই হবে। আমাদের গাড়ি রাস্তা ছেড়ে ধুলো উড়িয়ে মাঠে নেমে গেল। ঢং ঢং করে ঘন্টা বাজল। স্কুল বোধহয় ছুটি হলো। জনা কুড়ি কচি কাঁচা এঘর ও ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক ছুট লাগালো। দূরে কোথায় একটা চিল টেনে টেনে দেখে যাচ্ছে। থমকে দাঁড়িয়ে পড়লাম। দূরে পাহাড়ের গা ঘেঁষে তালগাছের সারি, আর তাদের মাথায় দলে দলে শকুন বসে। এত শকুনের ঝাঁক আমি আগে কখনো দেখিনি। ওখানে কি ভাগাড় জাতীয় কিছু আছে? রোদ হেলে যেতে অল্প অল্প ঠান্ডা লাগতে শুরু করেছে। ড্রাইভার গাড়িতেই রইল। আমি গিয়ে ঢুকলাম স্কুলের ভেতর। গোটা 5 ঘর, তার মধ্যে একটায় হেডমাস্টারকে পেয়ে গেলাম। বছর 55 বয়স, সাদামাটা চেহারা, ভদ্র। আমি আসলে কলকাতা থেকে আসছি। জানি না আপনাকে জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা। কলাবনির পথে কংসাবতীর ওপর ব্রিজটা যখন হয়েছিল তখন ঠিকাদার কোম্পানির একজন ইঞ্জিনিয়ার এখানে কর্মরত ছিলেন, নাম তাপস পুষ্কর। এই এলাকায় তার সঙ্গে কাজকর্ম করেছিলেন এমন কোনো মানুষের সন্ধান দেওয়া কি আপনার পক্ষে সম্ভব? ভদ্রলোক আমার এমন প্রশ্নে একটু থতমত খেয়ে গেলেও বেশ মার্জিতভাবেই উত্তর দিলেন। এ তো ভাই বহু বছর আগের কথা বলছো। বছর 20 তো হবেই। আগে তা হবে। তখন তো আমি এই স্কুলে ছিলাম না ভায়া। তবে ওই ব্রিজের আশেপাশে বাস করে এমন কারোর সাথে যদি তোমার কথা হয় তাহলে হয়তো কিছু সন্ধান পেতে পারো। এলাকার অনেকেই তখন পঞ্চায়েতের কল্যাণে কাজে হাত লাগিয়ে 2 পয়সা রোজগার করেছিল বলে শুনেছি। তেমন কি কেউ আপনার জানাশোনা আছে? দাঁড়াও দেখি।
এই দাসু, এই একবার কমলাদিকে ডাকতো। দাশু ছেলেটি শুধু কমলাদি নয়, আমার জন্য এক কাপ চাও নিয়ে ফিরল। কমলাদি মহিলাটির বয়স আন্দাজ ৭৫, চুল কাঁচা পাকা, মুখে বলি রেখা, পিঠ কুঁজো। ভালো করে দেখলে বোঝা যায় শাড়ির আড়ালে ঘাড়ের নিচে ওনার পিঠে একটা কুঁজ রয়েছে। মহিলা বিধবা, পরনে সস্তার সুতির কাপড়, পায়ে হাওয়াই চটি, তবে মুখে একটা অদ্ভুত ঔজ্জ্বল্য। চোখ দুটো খুব ঝলমলে, যেন এই বয়সেও প্রাণশক্তির ঢেউ খেলছে। কেন যেন ওনাকে দেখলেই মনে ধরে যায়। কমলাদি বাচ্চাদের খাবার বানান। উনি গ্রামের খুব পুরনো মানুষ। ওনার বাড়ি ওই ব্রিজের পূব পাশেই। তুমি ওনার সাথে কথা বলে দেখতে পারো। হেডমাস্টার বললেন। ভদ্রমহিলা গায়ে আঁচল জড়িয়ে পাশের চেয়ারটায় বসলেন। আমার নাম রক্তিম, আমি কলকাতা থেকে আসছি। আজ থেকে ২২ বছর আগে যখন কংসাবতীর ওপর ব্রিজটা তৈরি হয়, তখন তাপস পুষ্কর নামে একজন ইঞ্জিনিয়ার এখানে কর্মরত ছিলেন। শুনলাম গ্রামের অনেকে তার সাথে নাকি কাজ করেছিলেন। আমায় এমন কারোর খোঁজ দিতে পারবেন? ভদ্রমহিলার মুখটা হঠাৎ কেমন কালো হয়ে গেল। খানিকক্ষণ একদৃষ্টে আমার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন, আপনি কি ওনার কেউ হন? আমি ওনার ছেলে। চকিতে পাল্টে গেল মহিলার অভিব্যক্তি। ঝলমলে হাসি ফুটল কুঁচকে যাওয়া ঠোঁটে। আপনি তাপস সাহেবের ছেলে? আমি অবাক। আপনি চেনেন আমার বাবাকে? কেন চিনব না? উনি যে আমার হাতেরই খাবার খেতেন। উনি ব্রিজের পাশে টিউনির ছাউনিতে থাকতেন বাকি বাবুদের সাথে। আমি রোজ টিফিন বক্সে খাবার ভরে ওনায় দিয়ে আসতাম। আনকোরা জায়গায় এসে হেডমাস্টারের বদান্যতায় বেশ কাজ হয়ে গেল আমার। দাশু ছেলেটি স্কুলের পিয়ন কাম কেয়ারটেকার। গ্রামে থাকার জায়গা পাওয়া দুষ্কর বলে ভদ্রলোক আমায় দাশুর সাথেই স্কুলে থাকার ব্যবস্থা করে দিচ্ছিলেন, কিন্তু কমলাদি আবদার করলেন যে আমায় তাঁর বাড়ি নিয়ে যাবেন। উনি বৃদ্ধা মানুষ, বাইরের দুটো ঘর খালিই থাকে, তাতেই আমার আর ড্রাইভারের থাকার ব্যবস্থা উনি করে দেবেন। আমি মনে মনে ঠিক করলাম ফেরার সময় ওনার হাতে কিছু টাকা দিয়ে যাব। আসার পথে গাড়িটা বেশ কয়েকবার ব্যাকফায়ার করেছিল। কমলাদিকে গাড়িতে তুলে যখন তার বাড়ির দিকে যাচ্ছি, তখনও দুবার হেঁচকি তুলল। এত বছর পর হঠাৎ এই গায়ে? কি ব্যাপার? বাবা কিছু করতে বলে পাঠিয়েছেন? কমলাদি জিজ্ঞেস করলেন। তিনি কিছু বলার অবস্থাতেই নেই। আজ প্রায় ২০ বছর উনি মুখে কোনো কথা বলেননি। ও, কি হয়েছিল? আমি বলতে শুরু করলাম। আমরা দুই ভাই, আমি রক্তিম আর আমার থেকে ৪.৫ বছরের ছোট আকাশ। বাবা ১ বছর এই গ্রামে কর্মরত ছিলেন, তারপর এখান থেকে ফিরে আকাশকে দত্তক নেন। তারপর থেকেই বাবার মধ্যে মানসিক ভাবান্তর আসে। তার ব্যবহার অস্বস্তিকর থেকে ভয়ঙ্কর হতে আরম্ভ করে। এতটাই ভয়ঙ্কর যে একদিন উনি ছোট ভাইকে জলে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা অবধি করেন। ঘুমের ঘোরে কলাবনীর নাম নিতে আরম্ভ করেন। দুই ছেলেকে নিয়ে মায়ের খুবই আতঙ্কে দিন কাটছিল। তারপর হঠাৎ একদিন রাতে আমি মাকে পুড়ে যাওয়া অবস্থায় পাই, আর বাবাকে আড়ষ্ট নির্জীব অবস্থায়। বুকে করে ছোট ভাইকে বাঁচিয়ে পিসির বাড়িতে গিয়ে উঠি। এই ঘটনা আজ থেকে ২০ বছর আগের, ১২ই ডিসেম্বর ১৯৯৪। তারপর থেকে আমাদের দুই ভাই আর বাবার দেখাশোনা পিসি আর পিসেমশাই মিলে করেন। কমলাদি খানিকক্ষণ কোনো কথা বললেন না। আমি বললাম, আমার ধারণা সেই রাতের সেই ঘটনা কলাবনীর সাথে জুড়ে আছে। বাবা থাকাকালীন এমন কিছু হয়েছিল
যা তার মধ্যে এই ভৌতিক বিকৃতি ঘটিয়েছিল। আজ এত বছর পর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমার এত দূর ছুটে আসা। তোমার ছোট ভাই এলো না? ও কলকাতায় হায়ার স্টাডিজ করছে, ও এসব কিছুই জানে না। ছেলে মানুষ, আমার মতো স্থির আর ঠান্ডা মাথারও নয়, হুড়নচণ্ডী। জানলে মনে কি প্রভাব পড়বে কে জানে। ব্রিজ থেকে 200 মিটার দূরে নদীর পাড় ঘেঁষে কমলাদির বাড়ি। ছোট্ট টালির ঘর, বাইরে মাটির বারান্দা, অনেকটা জায়গা জুড়ে উঠোন, আর বাইরে মাটির উনুনের পাশ দিয়ে আর একটা ছোট বেড়ার ঘর। কাঁচা বাড়ি হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির পিছন দিকে জমির ঢাল বেয়ে বড় বড় শাল আর ইউক্যালিপটাস গাছের সারি, আর সামনে বেড়ার দরজা খুলে 10 পা হাঁটলেই নদীর বালি। আপনি এখানে একা থাকেন? আর কেউ থাকে না? ঘরে তালা খুলতে খুলতে কমলাদি বললেন, মেয়ে থাকে, সে এখন নেই। সেই সদরে কাজ করে কি না, সপ্তাহে একদিন ফেরে। সন্ধে নামল কলাবনীতে। পুরুলিয়া সদরে আমার ড্রাইভার রঞ্জিতের খুড়তুতো ভাই থাকে। গাড়িটা নিয়ে এসে চলে গেল। বলল মেকানিক খুঁজে গাড়িটা ঠিকঠাক করে একটা দিন ভাইয়ের ওখানে থেকে পরশু সকালে ফিরে আসবে। সন্ধেবেলায় দাওয়ায় মাদুর পেতে পাশে এসে বসলেন কমলাদি। দূরে নদীর ওপর চাপ চাপ কুয়াশা জমেছে, ঝিঁঝি ডাকতে শুরু করেছে ঝোপে ঝাড়ে। আপনি যদি আমার সাথে এমন কারোর আলাপ করিয়ে দেন যে বাবাকে, তোমার বাবার ব্যাপারে আমি যা জানি তার থেকে বেশি এই কলাবনীতে কেউ জানে না। আমি একটু অবাক হলাম। কি জানেন বলুন? কমলাদি একটু উসখুস করছে দেখে আমি জোর দিয়েই বললাম, দেখুন আমি এত দূর এখানে এসেছি শুধু এই সত্যিটা জানতে। কি ঘটেছিল তার সাথে এখানে, যা জানেন আমায় বলুন, দয়া করে লুকোবেন না। কি আর বলি বাবা, মানুষটা বড় চাপা ছিল, বলতে শুরু করলেন কমলাদি। কিন্তু খুব সজ্জন। কোনো কুলি কামারের টাকা পয়সা লাগলে নিজের থেকে দিয়ে দিত। আমার রান্নার টাকা মাসের প্রথমেই বাড়ি দিয়ে যেত। বড় মন মরা থাকতো সব সময়। দিন যায়, এই গাঁয়েরই একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়। উনি শহুরে মানুষ, ভদ্রলোক। গাঁয়ের 5 জন দেখলো অনর্থ হবে, তাই রাতের বেলা দক্ষিণের শিব মন্দিরের কাছে লুকিয়ে দেখা করতো ওর সাথে। তবে মনের পীড়িত শুধু মন অবধি টিকে থাকেনি, তার আজ শরীরেও গিয়ে লাগে। আগুন কি বাবা ছাই চাপা দিয়ে রাখা যায়? এক সময় ঠিক গায়ের লোক সব জানতে পারলো। একটা বিবাহিত লোক শহর থেকে এসে গাঁয়ের মেয়ের সম্মান নষ্ট করছে, এই বলে মোড়লরা তাঁতালো গায়ের সবাইকে। গাঁ শুদ্ধ লোক তাকে মারতে গেল তার ছাউনিতে। প্রাণ ভয়ে থাকে, সেই রাতেই গ্রাম ছেড়ে পালাতে হলো। থামলেন কমলাদি, একটু কাশলেন। পেরেত যায়,
কিন্তু তার নিশান কি অত সহজে মুছে ফেলা যায় বাবা? যায় না। এই পুরা সম্পর্কের পুষ্কা গায়ে নিয়ে জন্মালো তাদের সন্তান। বাপের পরিচয় ছাড়াই পালিয়ে গেল মেয়েটা গাঁ ছেড়ে তার সন্তানের বাপের খোঁজে। তারপর থেকে আর মেয়েটার দেখা নেই। কয়েক মিনিট কোনো কথা বলতে পারলাম না। মাথা ঝিমঝিম করছিল। আমার পা দুটো বসে থাকা অবস্থাতেই কাঁপছে। সেটা ঠান্ডায় না উত্তেজনায় বুঝলাম না। মাদুর থেকে উঠে কিছুটা দূর এগিয়ে গিয়ে কাঁপা হাতে একটা সিগারেট ধরালাম। হাত পা কাঁপাটা কিছুটা কমলো, নার্ভটা একটু শান্ত হলো। দুয়ে দুয়ে চার করতে বেশি সময় লাগলো না। বুঝতে অসুবিধে হলো না একটা পুত্র সন্তান থাকার পরও কেন আর একটা পুত্র সন্তানকে তড়িঘড়ি দত্তক নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল বাবা। রাগ হলো, ঘেন্না হলো, কিন্তু করুণা হলো মায়ের কথা ভেবে, নিজের কথা ভেবে। আকাশের মুখটা ভেসে উঠল চোখের সামনে। আহারে, ওর কি দোষ? এইটুকু ছিল। বুকে আগলে নিয়ে দৌড়েছিলাম সেই রাতে। খুদে হাত দুটো দিয়ে গলা জড়িয়ে ঠকঠক করে কাঁপছিল। যাক, অন্তত বাবার রক্ত তো ওর শরীরে বইছে। এটা ভাবতে কিছুটা হলেও মনে আনন্দ হলো। সিগারেটটা শেষ করে কমলাদিকে জানিয়ে দিলাম আজ রাতে কিছু খাবো না। সত্যি কথা বলতে কি, মনের যা অবস্থা, আজ রাতে গলা দিয়ে খাবার নামবে না। রাত 9টার কিছু পরে ঘরে ঢুকে শিকলি তুলে দিলাম। শুয়ে আছি, চোখে ঘুম নেই। ঘরে একটা ডুমের পয়েন্ট আছে, কিন্তু আমি সেটা নিভিয়ে সঙ্গে আনা একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছি। সেটাও প্রায় শেষের দিকে। বাইরেটা নিস্তব্ধ। দরমার বেড়ার ফাঁক দিয়ে বাইরের চাঁদের আলো ঘরে ঢুকছে। রাত এখন প্রায় 12টা। মোমবাতিটা নিভে গেল। পোড়া গন্ধে ঘরটা ভরে গেল। গন্ধটা ভালো লাগলো না, কোনোদিনই লাগেনি। হঠাৎ পোড়া গন্ধ ছাপিয়ে আর একটা গন্ধ নাকে এলো, পচা মাংসের। ঘরে কি ইঁদুর মরে পচেছে? কই, এতক্ষণ তো গন্ধ পাইনি। গন্ধটা যেন একটু একটু করে বাড়ছে। গায়ে দেওয়ার একটা কম্বল ছিল, শীত যেন মানতে চাইছে না। ঘরের তাপমাত্রা কি হঠাৎ করে কমতে আরম্ভ করলো? নজর গেল বেড়ার দেয়ালটার দিকে। একটু আগে চাঁদের আলো আসছিল, এখন অন্ধকার। কেমন করে? এত তাড়াতাড়ি তো চাঁদ সরে যাওয়ার কথা নয়। কেউ কি ওখানটায় এসে দাঁড়িয়েছে? কোনো শব্দ করলাম না, আলতো করে উঠে বসলাম। বাইরে পায়ের শব্দ। হ্যাঁ, কেউ একটা রয়েছে বাইরে। দরমার ফাঁক দিয়ে চাঁদের আলো আবার দেখা গেল। সরে গেছে ওখান থেকে। এটা কমলাদির পায়ের শব্দ নয়, উনি বৃদ্ধা মানুষ। এর পায়ে সম্ভবত জুতো আছে। গন্ধটা হঠাৎ যেমন এসেছিল আবার সেইভাবেই হঠাৎ মিলিয়ে গেল। ঠান্ডাটাও যেন কম লাগছে। আলতো করে শিকলি নামিয়ে কপার দুটো হালকা ফাঁক করে বাইরে উঁকি মারলাম। শুনশান অন্ধকার উঠোনে চাঁদের আলো খেলা করছে। কানে আসছে নদীর ছলাৎ ছলাৎ আওয়াজ। এক পা এক পা করে
উঠোনে বেরিয়ে এলাম। দূরে ঝোপের আশেপাশে কয়েকটা জোনাকি উড়ে বেড়াচ্ছে। হঠাৎ ঘাড়ের লোম খাড়া হয়ে গেল। পায়ের শব্দ আমার ঠিক পিছনে। কেউ একটা এসে দাঁড়িয়েছে। আমি ঘোরার আগেই একটা কালো হাত আমার কাঁধে এসে পড়ল। আর্তনাদ করে ওঠার আগেই আর একটা হাতে আমার মুখ চেপে ধরল। চেঁচাস না, লোকে আমায় চোর ভেবে পিটিয়ে দেবে। মুখ থেকে এক ঝটকায় হাতটা সরিয়ে দিলাম। আকাশ, আমার ভাই। ও কোথা থেকে এলো আর জানলই বা কি করে আমি কোথায় আছি? গায়ে নীল শার্টের ওপর কালো জ্যাকেট, হাতে বাইকার্স গ্লাভস। গায়ে বোধহয় গোটা 1 বোতল পারফিউম মেখে এসেছে। নাক জ্বলে যাচ্ছে গন্ধে। আকাশ আমার থেকে ইঞ্চি 2 লম্বা। আমি যেমন স্টাইল ফ্যাশনের ধার ধারি না, ও পুরো উল্টো। সবসময় চুল ছেঁটে দাড়ি গোঁফ কামিয়ে টিপ টপ। গায়ের রঙও আমার থেকে অনেকটাই ফর্সা। আমি কিছু বলার আগেই ও গড় গড় করে বলে গেল, আরে আমাদের সার্ভে ট্রেনিং ক্যাম্প চলছে হাতোয়ারায়। এখান থেকে প্রায় 26 কিলোমিটার মতো। সন্ধেবেলা পুরুলিয়া হয়ে ফেরার পথে দেখি রঞ্জিত বাংলার কাউন্টারে গাড়ি দাঁড় করিয়ে বোতল তুলছে। দিলাম এক গাঁটটা। ওই বলল, তুই কলাবনিতে এসেছিস, কোন এক নদীর পাড়ে কমলা মণ্ডল না কার বাড়িতে আছিস। ব্যাস, ক্যাম্পের ম্যানেজারটার হাতে টাকা গুঁজলাম। রাতের রোল কলটা ওই ম্যানেজ করে দেবে। এমনিও কালকে তো রবিবার, এমনি সার্ভে নেই। ওর বাইকটাতেই তেল ভরিয়ে চলে এলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম গেটের বাইরে বাইকটা দাঁড় করানো। ও না হয় বেড়া টপকে ঢুকেছে। বাইককে তো আর বেড়ার ওপর দিয়ে আনা সম্ভব নয়। ওর ডান পিঠেমো দেখে অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে রইলাম। যবে থেকে ওর জ্ঞান হয়েছে আমার ওপর ওর প্রচণ্ড টান। আমি স্কুলে যেতাম, ও গেট ধরে দাঁড়িয়ে থাকতো আমার ফেরার অপেক্ষা করে। ওর যখন হাতে খড়ি দেওয়ানো হয়, ও লিখতে লিখতে ঠাকুরমশায়ের কোলেই মাথা ঘুরে পড়ে গিয়েছিল। সবাই বলেছিল এ ছেলের ওপর মা সরস্বতীর অভিশাপ আছে, এর পড়াশুনো হবে না। উচ্চ মাধ্যমিকের আগে মারামারি করে স্কুল থেকে সাসপেন্ড হয়েছিল। জয়েন্টে যখন 110 র্যাঙ্ক করলো, আমায় টানতে টানতে নিয়ে গেছিল স্কুলে। তারপর হেড স্যারের সামনে দাঁড় করিয়ে বলেছিল, এই যে স্যার, আমার দাদা আমায় পরীক্ষার জন্য ওই পড়িয়েছে। র্যাঙ্ক করতে আপনার স্কুলের সাহায্য লাগেনি আমার। আমি আশেপাশে আছি শুনেই তাই চলে এসেছে। রঞ্জিতরাও বলিহারি, কি দরকার ছিল বলার? ওই কি ভাবছিস? ওরে আমি মোড়ে ভূত হইনি রে। আমি আর রাস্তায় আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। দেখ 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 দেখ, চাঁদের আলোয় আমার ছায়া পড়ছে, দেখ। আরে দেখ। বলে খিলখিল করে হাসলো আকাশ। ঘরে নিয়ে গেলাম ওকে। আমার মাথায় তখন অন্য চিন্তা ঘুরছে। ও এসে উপস্থিত হওয়া মানে সব জেনে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে মায়ের চিঠিটাও দেখেনি, কাজেই আমি কেন এসেছি সে বিষয়ে ওর জানার কথা নয়। কমলাদি অজান্তে আগ বাড়িয়ে কিছু বলবে না বলেই আমার বিশ্বাস। এই গাড়িটা তালা দিয়ে বাইরেই থাক, রাত হয়েছে অনেক, তুই এসে শো। আমার পাশে চৌকিতে শুয়ে নিমেষের মধ্যে আকাশ ঘুমিয়ে পড়ল। ঘুম নেই আমার চোখে। মোমবাতিটা দপদপ করছিল দেখে আকাশের ঝোলানো জ্যাকেটের পকেট থেকে পেন নাইফটা বের করে সলতেটা একটু উস্কে দিলাম। প্রায় শেষ হয়ে এলেও মিনিটখানেক আরও চলে যাবে। একটা খটকা মনে বারবার খোঁচা মারছিল। সেই রাতে কে এসেছিল? আকাশ যদি ওই মহিলার সন্তান হয়েও থাকে, আমার বাবার সাথে যদি তার সম্পর্ক থেকেও থাকে, আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী কে? কোথাও যেন একটা সুর বেসুরও বাজছিল। খাপে খাপ হয়েও যেন হচ্ছিল না। কিছু একটা মিস করছি আমি। সেই মহিলার পরিচয় আমায় জানতে হবে। আমার মন বলছে বাকি প্রশ্নের উত্তর তার কাছেই পাব। পরদিন সকালে উঠে দেখি কমলাদির ঘরে তালা দেওয়া। বোধহয় সকালে বেরিয়েছেন কোথাও। আমি আর আকাশ
ঘরের হুড়কো টেনে বাইকে করে বেরিয়ে পড়লাম গ্রামের পশ্চিমের দিকে। মাঠের ভেতর দিয়ে কিছু দূর যেতেই একটা গহ্বর চোখে পড়ল। তার পাড়ে একটা উঁচু টিলার ওপর ভগ্ন দশায় দাঁড়িয়ে রয়েছে বহু প্রাচীন একটা আটচালা মন্দির। তার সর্বাঙ্গে ফাটল, কোথাও গাছ গজিয়েছে, কোথাও পেঁচার বাসা, কোথাও বা সাপের শুকনো খোলস ঝুলছে। মন্দিরের পাশে একটা ছোটখাটো জলাশয়, মেঠো জমির মধ্যে হলেও তার জলটা বেইমানান রকম স্বচ্ছ আর পরিষ্কার। মনে হয় যেন তলার নুড়িগুলো অবধি দেখা যায় পাড়ে দাঁড়িয়ে। গায়ের কিছু দামাল ছেলে লাফালাফি করে স্নান করছে অপর পাড়ে। আকাশ তাই দেখে গায়ের জামাটা খুলে জিন্স শুদ্ধ ঝাঁপ মারল জলে। নেমে আয় দাদা, দুবার এপার ওপার করে দেখ, শরীর পুরো ঝরঝরে হয়ে যাবে। আকাশ জলের মধ্যে থেকে আমার উদ্দেশ্যে চিৎকার করল, এই তুই স্নান কর, আমি আশপাশটা ঘুরে দেখি। ভেতরটা অন্ধকার, কোনো বিগ্রহ চোখে পড়ল না, কিন্তু কিছু একটা নড়তে দেখে বুঝলাম ভেতরে মানুষ আছে। মন্দিরের লম্বা ছায়া কার্পেটের মতো ঢেউ খেলানো জমি হয়ে পড়েছে গিয়ে পিছনের নিচু খাদের মধ্যে। তোমাকে তো আগে দেখিনি। ফ্যাঁস ফ্যাঁসে গম্ভীর গলা। তাকিয়ে দেখি মন্দিরের ভেতর থেকে বাইরের চাতালে এসে দাঁড়িয়েছেন এক অতি বৃদ্ধ ভদ্রলোক। উত্তমাঙ্গ উন্মুক্ত, কোমরের চারপাশে এক ফালি গেরুয়া কাপড় লুঙ্গির মতো করে জড়ানো। ভদ্রলোক রোদে বেরিয়ে এসে চোখের ওপর হাত দিয়ে ভুরু কুঁচকে অনেকক্ষণ আমায় দেখতে লাগলেন। তুমি কি এই গায়ের? এই রে, চিনে ফেললে তো বিপদ। আমার সাথে বাবার মুখের অবিকল মিল। উনি পুরনো মানুষ, বাবাকে যদি চিনে থাকেন তাহলে আমায় চিনতে পারা অসম্ভব কিছু না। বহু বছর আগে কলাবনীতে এক ইঞ্জিনিয়ার আসেন, তার সাথে এই গ্রামেরই একটা মেয়ের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। তারা জনবসতি থেকে দূরে এই মন্দিরের পাশেই দেখা করতে আসতো। আপনি জানেন সেই মহিলাকে? বৃদ্ধ খানিকক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইল, তারপর সেই একই ফ্যাঁসফ্যাঁসে গলায় জিজ্ঞাসা করল, কি নাম তোমার? আমি নিজের নাম ঠান্ডা মাথায় গোপন করে গেলাম। বললাম, আমি কুসুম। বৃদ্ধ খানিকক্ষণ মুখের দিকে তাকিয়ে বলল, আর তোমার সাথে আর একজন যে এলো গাড়িতে, সে কে? বুড়োর পারিপার্শ্বিক জ্ঞান 16 আনা। বললাম, ও আমার ভাই অজিত। বসো। পাথরের চাতালে আমি আর বৃদ্ধ বসলাম। পূর্ব দিকে সূর্যের আলো এখনো বেশ উজ্জ্বল। আমার পিঠে এসে মিঠে রোদ পড়ছিল, বেশ লাগছিল। ওই ঘাটটার উপর তারা বসতো, চাঁদের আলো গায়ে মেখে। মনে মনে মহেশ্বরের কাছে বলতাম, তাদের মোহের যেন গতি হয়। তখন একবারের জন্য বুঝিনি, একবারের জন্য না। ঈশ্বর! বলতে বলতে মাথা নাড়তে নাড়তে দুহাতে মুখ ঢাকলেন বৃদ্ধ। কি বোঝেননি? আমার মনে উৎকণ্ঠা, আবেগ, উত্তেজনা সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। আজ থেকে প্রায় 70 বছর আগে কলাবনীতে একবার জল সংকট দেখা দেয়। ঘরে ঘরে জলের জন্য হাহাকার পড়ে যায়। বলতে শুরু করলেন শিব মন্দিরের বৃদ্ধ পুরোহিত। পঞ্চকোটের রাজা মহারাজ জ্যোতিপ্রসাদ পরপর 7 দিন 7 রাত এই মন্দিরে হত্যে দিয়ে তপস্যা করেন প্রজার জন্য। 8ম দিন ভোরে
হঠাৎ মেঘ দেখা দেয় ঈশান কোণে। সেদিন সূর্য ডোবার সাথে সাথে প্রবল বৃষ্টি নামে। মন্দির সংলগ্ন খাদ ভরে যায় টলটলে জলে। 3 দিন পর বৃষ্টি থেমে গেলেও খাদের সৃষ্টি হওয়া এই জলাশয় কোনোদিন আর শুকোয়নি। রাজার কুলপুরোহিত ছিলেন আমার ঠাকুর দাদা। তিনি এই জলেই শিবলিঙ্গের অভিষেক করেন আর বিধান দেন যে এই ক্ষীরপুকুরের আশীর্বাদী জল সব পাপ নাশ করার ক্ষমতা রাখে। যদি কোনোদিন কোনো অশুভ শক্তি এর সংস্পর্শে আসে, তাহলে ক্ষীরপুকুর নিজেই তার অস্তিত্ব জানান দেবে। সেই জলই গ্রামবাসী বাবার মাথায় ঢালতো শিবরাত্রিতে। রাজা নিজের উদ্যোগে নিত্য পুজোর জন্য একজন তরুণ পুরোহিত রাখলেন মন্দিরে। দিন যায়, মাস যায়, বছর যায়, কলাবনির মানুষ সুখে দিন কাটায়। এরপর হঠাৎ একদিন ভোরবেলায় মন্দিরে নিত্য পুজো সেই পুরোহিতকে জলে ভাসতে দেখা গেল। মুন্ডুটা মুচড়ে প্রায় পিছন দিকে ঘোরানো। বোঝাই যায় সে জলে ডুবে মরেনি। কেউ তাকে অত্যন্ত নৃশংসতার সঙ্গে মেরেছে। কিন্তু কেন? তার কাছে তো টাকা কড়ি কিছুই তেমন ছিল না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, পুরোহিতকে যখন জলে ভাসতে দেখা গেছিল, তখন গোটা পুকুরের জল কাদা গোলা কালো হয়ে গিয়েছিল। আমি চোখের পলক ফেলা ভুলে তাকিয়ে আছি বৃদ্ধের মুখের দিকে। এর পরের ঘটনা আরো সাংঘাতিক। এই ঘটনার দিন কয়েক পর শিবলিঙ্গটা গোড়া শুদ্ধ উপড়ে কেউ মন্দিরের চাতালের তলায় এনে ফেলেছে। আর এত শক্তি দিয়ে ফেলেছে যে অত ভারী শিবলিঙ্গের মাঝখান দিয়ে ফাটল ধরে প্রায় 2 ভাগ হয়ে গেছে। ভয় পেয়ে যায় গ্রামবাসীরা। যেই এই কাজ করুক, সে আর যাই হোক, পেটের দায়ে বা অন্য কোনো কারণে এটা করেনি। সে পুজো বন্ধ করতে চেয়েছে, এই মন্দির বন্ধ করতে চেয়েছে, কারণ পুজো পাঠ তাদের জন্য ক্ষতিকারক। কাদের কথা বলতে চাইছেন? আমি ভুরু কুঁচকে গলার স্বর নামিয়ে জিজ্ঞেস করলাম। বৃদ্ধ এদিক ওদিক দেখলেন, তারপর বললেন, এই গায়ে অবিকল মানুষের চেহারায় দানরা ঘুরে বেড়ায়। দানো? আমি কি ঠিক শুনলাম? পুরোহিত গলার স্বর আরো নামিয়ে বললেন, প্রাচীন কাল থেকে এই গায়ে একদল জীব থাকে, যারা মানুষের মতো হলেও নরকের আগুন থেকে জন্ম নেয়। তারা অশুভ, কলঙ্কের বোঝা ঘাড়ে করে প্রজন্মের পর প্রজন্ম পাপ ছড়িয়ে বেড়ায়। এসব কি বলছেন বৃদ্ধ? অশিক্ষার অন্ধবিশ্বাস যে এত ভয়ঙ্কর জায়গায় গিয়েছে এই গ্রামে, তা আমার জানা ছিল না। তবু জিজ্ঞেস করলাম, আচ্ছা কারা এই দানো? এরা রাক্ষস জনিতে জন্মায়, কিন্তু রূপ বদল করে অবিকল মানুষের সাথে মিশে থাকে। এদের সংস্পর্শে যে কোনো পবিত্র স্থান অপবিত্র হয়, কলুষিত হয় মন। তাই যে কোনো হোম, যজ্ঞ, পূজা পাঠ এদের দুর্বল করে দেয়। এরা যখন নিজেদের রূপ ধারণ করে,
তা হয় বিভৎস, ভয়ঙ্কর, বিধ্বংস ডেকে আনে এরা। কলাবনীতে এদের শিখর বহু যুগের। এরা অতি অঙ্গের অধিকারী হয়, অপঘাতে এদের মরণ হয় না, একমাত্র যদি না এরা নিজে নিজের প্রাণ নেয়। কলাবনীতে পুল তৈরি হওয়ার সময় এক শহুরে বাবুর সাথে মায়া নামের একটি মেয়ের প্রেম হয়। তাদের ঘনিষ্ঠতা এতটাই বেড়ে যায় যে তা গাঁয়ের মানুষের চোখে পড়তে আরম্ভ করে। তারা মাঝে মধ্যেই রাতের অন্ধকারে ক্ষীরপুকুরের ঘাটে দেখা করত। একদিন মাঝরাতে আমি মন্দিরের ভেতর শুয়ে আছি, হঠাৎ একটা চিৎকার শুনে আমার ঘুম ভেঙে যায়। বেরিয়ে এসে যা দেখি তাতে আমার রক্ত ঠান্ডা হয়ে যায়। দেখি সেই ইঞ্জিনিয়ারের বুকের ওপর চেপে বসেছে মায়া। সেই রূপ কল্পনা করলেও গায়ে কাঁটা দেয়। আকাশ ফাটানো চিৎকার করছে সে। সেটা গর্জনের থেকে বেশি আর্তনাদ মনে হয়েছিল আমার। ইঞ্জিনিয়ার প্রাণপণে চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর। আমার মধ্যে সাহস হয়নি সেদিন গিয়ে তাকে বাঁচানো। কয়েক মুহূর্ত সেইভাবে থাকার পর দেখলাম মায়া নিজে থেকেই তাকে মুক্তি দিল। ইঞ্জিনিয়ারকে কিছু বলার চেষ্টা করল সে, কিন্তু ভদ্রলোক নিজের প্রাণ বাঁচিয়ে পালালেন। সেই রাতের পর তাকে আর গায়ে দেখিনি। এই ঘটনা আমি গায়ের কাউকে বলতে পারিনি, কারণ লোকে ভাববে আমার মাথার বিকৃতি ঘটেছে। এরপর বহুদিন মায়াকেও দেখতে পাওয়া যায়নি। প্রায় 1 বছর পর ভোরবেলা ক্ষীরপুকুরের জলে মায়ার দেহ ভাসতে দেখা যায়। গোটা পুকুরের জল মিশকালো হয়ে গেছিল। আমি দম বন্ধ করে এতক্ষণ সব শুনছিলাম। ঠান্ডা এখনো ততটা পড়েনি, তবুও দেখলাম হাতের লোমগুলো খাড়া হয়ে গেছে। শ্বাস টেনে বললাম, গ্রামবাসীরা তাহলে ইঞ্জিনিয়ারের ওপর ক্ষেপে যায়নি? তেমন তো কিছু শুনিনি বাবা। তাজ্জব, একটু অবাক লাগলো আমার। আচ্ছা ঠাকুরমশাই, এই যাদের কথা আপনি বললেন, এদের মারার কি কোনো উপায় নেই? তুমি চাইলেই এদের মারতে পারবো না। এরা হয় জরায় মরে, না হয় যদি আত্মাহুতির পথ বেছে নেয়। আঘাতে মারা এদের সম্ভব নয়, কারণ এদের প্রাণের অংশ এদের উত্তরসূরিদের মধ্যে থেকে যায়। এদের শেষ জীবিত উত্তরসূরি এদের প্রাণ ভোমরা হয়। চল রে। ঘাড় ঘুরিয়ে দেখলাম আকাশ গা মুছে জামা টামা পরে রেডি। এই বুঝি অজিত? আজ্ঞে, ঠিক আছে ঠাকুরমশাই, আমরা আসি তাহলে। অনেক উপকার করলেন। হাইওয়ের ধারে একটা ধাবায় দুপুরের খাবার খেয়ে 10 মাইল দূরের পেট্রোল পাম্প থেকে 1 বোতল তেল তুলে বাড়ি ঢুকে দেখি
ভেতরের ঘরের বাইরে তখনও তালা দেওয়া। আমরা বাইরের ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে ঢুকলাম। আকাশ হাই তুলতে তুলতে তক্তপোষে শুয়ে পড়ল। ঘুম নেই আমার চোখে, মাথায় হাজার চিন্তা জাল বুনে চলেছে। বিশ্বাস অবিশ্বাসের মাঝে আমি এক পাল ছেঁড়া নৌকোর মতো দিশাহীনভাবে পাড়ের তালাশ করছিলাম। কিন্তু মনের জলের গভীরতা যতই কমতে থাকছিল, তলা থেকে একটু একটু করে বেরিয়ে আসছিল ভয়ঙ্কর বিভৎস একটা বাস্তব। গায়ের লোক বাবাকে তাড়ায়নি। বাবা প্রাণের ভয়ে পালিয়েছিল যখন জানতে পেরেছিল তার সাথে যার সম্পর্ক গড়ে উঠেছে সে আদৌ মানুষ নয়। কিন্তু ফিরে গিয়ে তার মধ্যে অনুশোচনা জাগে, কারণ তার অবৈধ প্রেমিকার গর্ভে যে বেড়ে উঠছে সে বাবারই সন্তান। মায়া তার বাচ্চার জন্মের পর আত্মহত্যা করে। সেই খবর বাবার কাছে পৌঁছানো মাত্র বাবা তড়িঘড়ি বাচ্চাটাকে দত্তক নেয়। আমি ঘুরে তাকালাম আকাশের দিকে। তার বাঁ হাতে জন্ম থেকেই একটা কোড়ে আঙুল বেশি, অতি আঙ্গিক। আকাশ আমার ভাই, আমার স্বপ্ন, আমার সবচেয়ে বড় অবলম্বন। সে আদৌ মানুষ নয়। নাকের পাশ দিয়ে জল গড়িয়ে পড়ল চোখ বেয়ে। হঠাৎ বিশ্ব সংসারে নিজেকে বড় একা মনে হতে লাগল। কিন্তু মায়া যদি আত্মহত্যাই করে থাকে, তাহলে আমার মাকে মারল কে? দরকার নেই, যতটুকু জেনেছি যথেষ্ট। আর আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। এই ভয়ানক সত্যির বোঝা বুকে নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। কিন্তু আকাশ যদি জানতে পারে? এইসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমে চোখ জড়িয়ে এলো। সন্ধ্যার মুখে মশার কামড়ে ঘুম ভাঙল। পায়ে পায়ে বেরিয়ে এলাম উঠোনে। কমলাদির ঘর দেখলাম এখনো তালা দেওয়া। ওনার আজ হলো কি? কাল তো এর আগেই ঘরে চলে এসেছিলেন। আমি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে দাঁড়ালাম। একটা সিগারেট ধরালাম। চোখের সামনে বাবার মুখটা ভেসে উঠল। কয়েকদিনের একটা নিষিদ্ধ সম্পর্ক, তার থেকে কত বড় খেসারাত দিল মানুষটা। কিছুটা দূরে কয়েকজন ব্যস্ত হয়ে কি সব আলোচনা করতে করতে যাচ্ছে। দুটো শব্দ আমার কানে এলো, ক্ষীরপুকুর আর কালো। আকাশ আজ জলে নেমেছিল। সিগারেটটা শেষ করে পায়ে পায়ে ঢাল বেয়ে উঠে দেখি বেড়ার দরজাটা খোলা। আকাশে তারা ফুটে উঠেছে, ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে। উঠোনে অপর কোণায় ওটা কে? কমলাদি না? কখন এলো? আর উনি হন্তদন্ত হয়ে এদিক ওদিক কি খুঁজছেন? কি ব্যাপার কমলাদি, কি খুঁজছেন? আমার কথা কি ওনার কানে পৌঁছয়নি? উনি আমার দিকে কোনো ভ্রুক্ষেপ না করে আমাদের থাকার ঘরটার ভেতরে বাইরে পাগলের মতো দৌড়দৌড়ি করছেন কেন? নদীতে কি বান এসেছে? জলের এত গর্জন তো আগে শুনিনি। নাকি আমার মনের ভুল? তোমার সাথে কাল রাতে যে এখানে ছিল সে কই সে? কমলাদি হঠাৎ আমার দিকে ফিরে বললেন। আশ্চর্য, তার গলাটা এমন ঠেকছে কেন? ঘড়ঘড়ে সর্দি বসা গলার মতন। কোথায় সে? কোথায়? হঠাৎ যেন দুপর্দা চড়ে গেল তার আওয়াজ। ঘরেই আছে, বা হয়তো আশেপাশেই। আমি শান্তভাবে উত্তর দিলাম। ঠান্ডা হাওয়া
গালে মুখে পিনের মতো ফুটছে আমার। কমলাদি এগিয়ে এলেন আমার দিকে। কাল তো তার চোখের তলায় এতটা কালি পড়েছে দেখিনি। তার কি শরীর খারাপ? যে কাল রাতে এখানে ছিল, কে সে? কে? কলের পুতুলের মতো এক সুরে প্রশ্নটা করলেন কমলাদি। সে আমার ভাই আকাশ। অন্ধকার হয়ে এসেছে। থমথমে মুখে, চোখের পাতা না ফেলে আমার মুখের দিকে তাকিয়ে আছেন মহিলা। চোখের দৃষ্টি কেমন ঘোলাটে, মাথার চুল উস্কো খুস্কো। ধীরে ধীরে তার ঠোঁটে একটা হাসি ফুটল। কাল যেমন উদার প্রাণ খোলা হাসি দেখেছি তেমন নয়, ঠান্ডা রহস্যময়ী হাসি। যেন কাল দেখা মানুষটা আর আজ দেখা মানুষটা আলাদা দুজন মানুষ। সেই গন্ধটা, তার গন্ধ কাল পাইনি, আজ পাচ্ছি। দুলে দুলে কথাগুলো নিজের মনেই বলে গেলেন কমলাদি। হাসতে গিয়ে তার দাঁতগুলো বেরিয়ে পড়েছে। সেগুলো যে এরকম নোংরা কালো ছোপ ধরা, তা আগে খেয়াল করিনি। হঠাৎ তার মুখের অভিব্যক্তি বদলে গেল। আমি ঘাড় ঘুরিয়ে দেখি আমার পাশে এসে দাঁড়িয়েছে আকাশ। ঘর থেকে বাইরে এসেছিল বোধহয়। প্রায় কয়েক মিনিট আকাশের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন মহিলা। আকাশের দৃষ্টিও যেন তার দিকেই আটকে। এলোমেলো পাকা চুলগুলো মুখের ওপর উঠছে কমলাদির। তারার আলোয় মুখের ভাঁজগুলো আরো অন্ধকার লাগছে। প্রকৃতি যেন হঠাৎ বোবা হয়ে গেছে। আজ কোনো ঝিঁঝির ডাকও কানে আসছে না। সেইভাবে খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে মহিলা আমার দিকে ফিরলেন। আমার মেয়ে এসেছে, দেখা করবে না? হঠাৎ এই কথাটা অপ্রাসঙ্গিক লাগলো। আকাশ একবার আর চোখে আমার দিকে দেখে নিল। এসো এসো বলে কমলাদি হাঁটা দিলেন আমাদের ঘর পেরিয়ে ভেতরের দিকে। তার পেছনে আমরা। আমাদের আর কমলাদির ঘরের মধ্যিখানে ঝোপ জঙ্গলের আড়ালে যে আর একটা তালাবন্ধ পাকা ঘর রয়েছে, তা এতক্ষণ খেয়াল করিনি। কমলাদি বন্ধ দরজার সামনে দাঁড়ালেন। ঘাড় ঘুরিয়ে আর একবার আকাশের দিকে তাকালেন। তারপর আঁচল থেকে চাবি বের করে তালাটা খুললেন। এই ঘরের মধ্যে ওনার মেয়ে রয়েছে, তালাবন্ধ অবস্থায়। কিভাবে সম্ভব? ঘরের ভেতরটা মিশ কালো অন্ধকার। আমরা ঢুকতেই কমলাদি দরজাটা বন্ধ করে দিলেন। কি করছেন? তোর খোলা থাকলে সে আসবে না। আমার বুকের ভেতর ডিপ ডিপ করতে আরম্ভ করলো। এরকম ব্যবহার উনি কাল করলে আমি ওনার সাথে কোনোভাবেই আসতাম না। ঘরে দুটো মোমবাতি জ্বালানো হয়েছে। দুদিকের দুটো জানলার কপাট বন্ধ। গরাদের শিকগুলো এলোমেলো হয়ে বেঁকে রয়েছে। কিন্তু কই, ঘর তো ফাঁকা, কেউ তো নেই। ওনার মতলবটা কি? ঘরের মেঝের ওপর লাল চেলি দিয়ে কিছু একটা আঁটো সাঁটো করে মোড়ানো রয়েছে। দেখ মা, কে এসেছে। আমাদের মানে তোর পেটের সন্তান তার মায়ের দুয়ারে ফিরে এসেছে রে। আর্তনাদ করে কেঁদে উঠলেন কমলাদি। আরে কি 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 বলছেন এসব? আমি হাহাকার করে উঠলাম। কমলাদি আমার কথায় কোনো ভ্রুক্ষেপ করলেন না। এগিয়ে গিয়ে জাপটে ধরলেন আকাশকে। আকাশ পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে।
তার মনে কি চলছে বোঝার উপায় নেই। যেই ঘটনাগুলো এতদিন তার থেকে আড়াল করে এসেছি, এই মহিলা এখন... আচ্ছা, মায়া কি তাহলে কমলাদির মেয়ে? কিন্তু সে তো মারা গেছে। দেখে যা তোর মাকে। আকাশের হাতটা ধরে কমলাদি হিড় হিড় করে টেনে ঘরের অপর প্রান্তে নিয়ে গেলেন। তারপর সেই লাল চেলি মোড়া গাঁটরিটার ওপর থেকে কাপড়টা এক ঝটকায় সরিয়ে দিলেন। আমি আতঙ্কে দুপা পিছনে সরে এলাম। মেঝের উপর দলা করে রাখা একগুচ্ছ মানুষের হাড়, তাদের মধ্যে চকচক করছে বিভৎস মাথার খুলিটা। দেখ তোর বাপ কি করেছে তোর মাকে। কমলাদির চোখে যেন আগুন জ্বলছে। উঠে দাঁড়িয়েছে সে। তার নুইয়ে পড়া কোমরটা কোন আশ্চর্য জাদু বলে সোজা হয়ে গেছে। উনি যে এত লম্বা তা আগে বোঝা যায়নি। আকাশের মাথা ছাড়িয়ে গেছে তার মাথা। তার আকার কি হঠাৎ বৃদ্ধি পেতে আরম্ভ করেছে। বাঁচতে চেয়েছিল আমার মেয়েটা, আর 5টা সাধারণ মেয়ের মতো। তোর বেঈমান বাপ তাকে স্বপ্ন দেখিয়েছিল ঘরে তোলার, সুখের জীবন কাটানোর। কিন্তু যখন মায়া নিজের সত্যি তার কাছে বলল, তোর বাপ তাকে পেলে পালালো, তখন তুই পেটে। তোর জন্মানোর সাথে সাথে তোর মা তোকে আমার কোলে দিয়ে নিজেকে শেষ করে দিল। কি দোষ ছিল তার? নিজের সবটা দিয়ে সে চেয়েছিল ওই লোকটাকে। তারপর যখন তোকে নিজের ছেলে বলে ঘরে তুলল, আমি জানতে পারলাম যে তোর বাপ আগে থেকেই অন্য মেয়ে ছেলে নিয়ে সংসার করে, আর একটা সন্তান রয়েছে। মনে মনে ঠিক করলাম একে বাঁচতে দেওয়া যাবে না। মহিলার মূর্তিতে আমূল পরিবর্তন এসেছে। গলার স্বর ঘড়ঘড়ে থেকে গর্জনে পরিণত হয়েছে। আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লাম। আগুনের হলদে আলোয় দেখলাম কমলাদির মুখের চামড়া পুড়ে যাওয়ার মতো কালো হয়ে গেছে। চোখের কোটরে যেন ভাটা জ্বলছে। এ কি দেখছি আমি? আকাশ কিন্তু সেই একইভাবে দাঁড়িয়ে আছে, পাথরের মতো, চোয়াল শক্ত, হাত পা আড়ষ্ট। ঘরে সেই অন্য মেয়ে মানুষটা তোকে নিয়ে শুয়েছিল, ছাড়খাড় করে দিলাম পুড়িয়ে। তোকে বাঁচাতে গিয়ে এগিয়ে এলো তোর বাপটা। ভেবেছিলাম তাকেও মেরে তোকে নিয়ে চলে আসবো আমার কাছে, কিন্তু তোকে নিতে গিয়ে তোর বাপ বাধা দিল। আমার আর তোর বাপের মাঝখানে তার কোলে ছিলে তুই। তোর গতি হবে ভেবে তাকে মারতে পারলাম না, ওকে তো করে দিলাম জন্মের মতো। কিন্তু আমি জানতাম একদিন তুই আসবি, তুই ঠিক ফিরে আসবি দাদা, ঠিক ফিরে আসবি। সে মানুষ হোক রাক্ষস হোক, সে আমার ভাই। বুকে করে আগলে বড় করেছি তাকে। এই অমানুষটা আমার মাকে শেষ করেছে, বাবাকে পঙ্গু করেছে, কিন্তু জন্মের দোহাই দিয়ে আমার ভাইকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। এক লাফে উঠে দাঁড়ালাম। ঘরের এক কোনায় পুরনো আসবাবপত্র লাট করা ছিল। টেনে বের করলাম একটা চেয়ারের ভাঙা পায়া। তারপর মাথার ওপর হাত ঘুরিয়ে সপাটে চালালাম মহিলার মুখ লক্ষ্য করে। টাল খেয়ে দুপা পিছিয়ে গেল সে। বাপ গেছে, মা গেছে, বাকি রইলি শুধু তুই। জিপটার মুখটা ঘুরে গেল আমার দিকে। কি বিভৎস সে মুখ,
যেন মাংস, শিরা, উপশিরা ঝলসে কালো হয়ে গেছে। তোকে গড়ে এনেছিলাম নিজের নাতি ভেবে। যখন জানতে পারলাম তুই অন্য মেয়ে মানুষের পেটে ধরা ছেলে, তখন তোকে কাল রাতে শেষ করতে যাই, কিন্তু বাধা পাই। এবার ধীরে ধীরে পিঠের কাপড় সরাতে লাগলো সে। দেখতে পেলাম তার কুঁচটা ঘাড়ের সাথে লাগা, অতি আঙ্গিক। কিন্তু কিন্তু এ কি? কুঁচটা হঠাৎ যেন জায়গা পরিবর্তন করলো। সর্বাঙ্গ কাঁপতে আরম্ভ করেছে বিভৎস মূর্তিটার। ঘরে হঠাৎ একটা চেনা দুর্গন্ধ, ঠিক ঠিক কাল রাতের মতো। মানুষ রূপ পুরোপুরি বদলে রাক্ষস রূপ ধরেছে স্ত্রীলোকটা। কুঁচটা হঠাৎ কাত হয়ে সোজা উঠে ঘাড়ের পাশে দাঁড়িয়ে গেল। তার ভেতর থেকে ফুটে উঠল তীক্ষ্ণ দাঁতে ঢাকা একটা মুখ, দগদগে একটা নাক আর জ্বলন্ত দুটো চোখ। একটা মাথার পাশে জেগে উঠল আর একটা মাথা। চিৎকার করে উঠলাম আমি, এক জোড়া মুখ বিকট শব্দে হেসে উঠল ঘর কাঁপিয়ে। তারপর মূর্তিটা দু পা পিছিয়ে গেল আমার উপর ঝাঁপাবে বলে। হঠাৎ বাঘের মতো আমাদের মাঝখানে এসে দাঁড়ালো আকাশ। তার চেহারাতেও যেন পরিবর্তন এসেছে। তার গায়ের রং তো এত কালো নয়, তার সদন্ত তো এত ছুঁচলো নয়। দানবটা একটু হকচকিয়ে গেল। সরে যা! গর্জন করে উঠল সে। আকাশ এক নিমেষে পকেট থেকে পেন নাইফটা বের করলো। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের বাঁ হাতে মারলো এক কোপ। কি করছিস? আমি হাহাকার করে উঠলাম। অবাক হয়ে দেখলাম বিকট আকার মূর্তিটার বাঁ হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটতে আরম্ভ করেছে। আর্তনাদ করে উঠল দানবটা। আকাশ আমার দিকে ফিরে হাসল, সেই বিজয়ী হাসি। না 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 আকাশ! আমি তাকে আটকানোর আগেই ছুরিটা নিজের থাইয়ের ভেতর ঢুকিয়ে হ্যাঁচকা টান মারল আকাশ। কাপড় আর মাংস কাটার একটা গা ঘিন ঘিনে শব্দ আসার সাথে সাথে দেখলাম দানবটা নিজের পা ধরে আছড়ে পড়ল মাটিতে। আমার কানে বেজে উঠল সেই বৃদ্ধ পুরোহিতের কথাগুলো। এদের প্রাণের অংশ এদের উত্তরসূরিদের মধ্যে থেকে যায়। এদের শেষ জীবিত উত্তরসূরি এদের প্রাণ ভোমরা হয়। আকাশ প্রাণ ভোমরা মানে এর মৃত্যু চাইলে আকাশকেও মরতে হবে। বুক হিম হয়ে গেল আমার। দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরলাম। ওর হাত পা ভেসে যাচ্ছে রক্তে, মুখ বিকৃত হয়ে গেছে যন্ত্রণায়, তবু ঠোঁটে তৃপ্তির হাসি। আমি কখনো তোদের মতো ছিলামই না রে দাদা। আমি থাকি কি না থাকি তাতে কি এসে যায়, কিন্তু আমি থাকলে এদেরকে মারা যাবে না। আমি জাপটে ধরলাম আকাশকে। কিছুতেই আমি ওকে এই কাজ করতে দেব না। আমি সব হারিয়েছি, চোখের সামনে নিজের ভাইকে হারাতে পারবো না। কিন্তু আকাশ তো আকাশ, জেদি, একরোখা, দাপুটে। এক ধাক্কায় আমাকে পিছনে ফেলে নিজে আমার আর দানবটার মাঝখানে গিয়ে দাঁড়ালো। ওর গায়ে এখন আসুরিক শক্তি। ক্ষমা করে দিস দাদা। আকাশ ছুরিটা নিজের গলার নলিতে ঠেকালো। আমার দম বন্ধ হয়ে গেল। হঠাৎ রাক্ষসীটা যেন একটু থামলো। আকাশের হাত শক্ত, ছুরির ফলাটা নিজের গলার ওপর। আকাশের চোয়াল ইস্পাত কঠিন। তার মুখের প্রতিচ্ছবি পড়ছে দুটো মাথার চারটে চোখের ওপর।
আকাশ আর তার মাতামহীর দেহ যেন দুই অপার্থিব পাথর মূর্তি, নীরব, নিথর, দুজনে দুজনের দিকে চেয়ে। অবাক হয়ে দেখলাম পৈশাচিক দেহটা যেন আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। দ্বিতীয় মাথাটা পিছনে এলিয়ে পড়ে কুজের আকার নিল। হুমড়ি খেয়ে মেঝেতে পড়ল কমলাদি। আকাশের হাতের ফলা তখনও একই জায়গায়। হাঁপাতে হাঁপাতে একবার মুখ তুলে মহিলা তাকালো নিজের নাতির দিকে। রাগ বিদ্বেষের বদলে দেখলাম সেই চোখে চিকচিক করছে জল। বৃদ্ধা খানিকক্ষণ নির্বাকভাবে আকাশের মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর ঘাড় নেড়ে দুবার নায়ের ভঙ্গিতে ইশারা করল। তারপর হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই এক লাফ মেরে পিছনের জানলার বেরিয়ে থাকা গরাদ সজোরে নিজের গলায় বিঁধিয়ে দিল। ঘাড়ের পিছন দিয়ে ফুটো হয়ে কিছুটা কালচে রক্ত ছিটকে পড়ল মেঝেতে। কয়েক সেকেন্ডের ছটফটানি, তারপর বৃদ্ধার নিথর দেহটা আলগা হয়ে তলায় রাখা হাড়ের স্তূপের উপর আছড়ে পড়ল। আকাশ তখনও গলায় ফলাটা ধরে রয়েছে। এবার লক্ষ্য করলাম তার হাত কাঁপছে। আমি উঠে গিয়ে হাত থেকে আলতো করে ছুরিটা নিয়ে নিলাম। আকাশ ধপ করে মেঝেতে বসে পড়ল। নজর তখনও হাড়ের স্তূপের উপর পড়ে থাকা দেহটার দিকে। এবার আমার দিকে ফিরল সে। খপ করে আমার হাতটা ধরল। ঠকঠক করে কাঁপছে তার হাত। আমি দুহাত দিয়ে আকাশের মাথাটা বুকে চেপে ধরলাম। এবারে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। হাত দুটো দিয়ে সেই ছোটবেলার মতো আমার গলা জড়িয়ে ধরল। আমি নিশ্চিন্ত হলাম। একাধারে আমার ভাই এখনো মানুষ আছে। পিসিদের কথায় আমি অনেক দিন আগে বুঝেছিলাম আমার জন্য এই পরিবারে নয়। একদিনে হয়নি, অনেক দিন লেগেছে বুঝতে। আমরা বাড়ির পথে। মোটর বাইকটা স্থানীয় গ্যারেজে ঢুকিয়ে তার মালিককে খবর দিয়ে দিয়েছি নিয়ে নেওয়ার জন্য। আকাশকে আর ক্যাম্পে ফিরে যেতে দিইনি। রঞ্জিত এসে পড়ায় আমরা দুজনে গাড়িতে উঠে পড়েছি। আকাশ আজ সাহস করে আমার থেকে সিগারেটের কাউন্টার নিয়েছে। আমি আপত্তি করিনি। তার হাতে এখন সেটাই ধরা, নজর বাইরের দিকে। বুঝতে পারতাম সরস্বতী পুজোয় অজ্ঞান হয়ে যাওয়া, পিসির দেওয়া জন্মাষ্টমীর প্রসাদ খেয়ে দম আটকে যাওয়া, তারপর দুর্গাপুজোর অঞ্জলি দিতে গিয়ে প্রদীপের আগুনে পাঞ্জাবিতে আগুন লেগে গেল। সবই বুঝতে পারতাম যে ধর্মীয় কাজকর্মের মধ্যে আমার যাওয়াটা ঠিক নয়। সেদিন পুরোটা না শুনলেও পুরোহিতের শেষ কথা আমার কানে এসেছিল। আর যখন শুনলাম মাকে মেরে বাবাকে জন্মের মতো পঙ্গু করেছে ওই মহিলা, মনে মনে তখনই ঠিক করে ফেলি নিজেকে মেরে হলেও এর প্রাণ নেব আমি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। ওই মহিলা দিদা হয় তোর, তুই ওর একমাত্র উত্তরাধিকারী। সে যা করেছে নিজের মেয়ের প্রতিশোধ নিতে করেছে। আকাশ আমার দিকে ফিরে হেসে বলল, আমি আজ যা হয়েছি সব তোরই জন্য। আমার শরীরেও তোর রক্ত বইছে। যে মানুষটা প্রাণের ভয় ত্যাগ করে শুধুমাত্র অনুতাপের বশে আমায় আপন করে নেওয়ার সাহস দেখায়, আমি তার উত্তরাধিকারী। আর এই পরিচয়টা আমি সারা জীবন বুক ফুলিয়ে লোককে বলে যেতে চাই। আকাশ সিগারেটের শেষ টানটা মেরে জানলার বাইরে ছুঁড়ে ফেলল ফিল্টারটা। আমি বাইরের দিকে তাকালাম। দূরে পাহাড়ের গা ঘেঁষে তাল গাছের সারিগুলো চোখে পড়ল। তাদের মাথায় আজ আর একটাও শকুন নেই।
এতক্ষণ ধরে আপনারা শুনলেন আবির রায়ের কলমে ভয়াল ভয়ঙ্কর গল্প উত্তরাধিকার। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আমরা আবার হাজির হব আগামী শুক্রবার ঠিক রাত 8টায়, শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। আমাদের সঙ্গে জুড়তে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে, এবং সবার আগে আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।